সাবেক কূটনৈতিক জনাব আব্দুল্লাহ আল মামুন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদিকুর রহমান, উপস্থিত আলোচকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই 24শে জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে দেশের জন্য যারা জীবন দিলেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছে আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন। যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সেই সকল যোদ্ধাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কোন প্রেক্ষাপটে জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো এটা আপনাদের কাছে ক্লিয়ার আছে। দীর্ঘ 15টি বছর বাংলাদেশের মানুষের উপরে একটি ফ্যাসিবাদ চেপে বসেছিল, যারা মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল। আপনারা জানেন যে সেই সময়ে আমরা ওপেনে সেমিনার সিম্পোজিয়াম করতে পারতাম না, শুধুমাত্র একটা দলের পক্ষ থেকেই সবাই কথা বলতে পারত। রাজপথে মিছিল করার অনুমতি ছিল না, জনসভা করার অনুমতি ছিল না। দীর্ঘ 15টি বছর এরকম একটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করছিল, মানুষের ভোটের অধিকারটা হরণ করে নিয়েছিল। আপনারা দেখেন এই সরকার 9 সালের 8 সালের সে ভোটের পরে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করলো, এক এক সময় এক এক ধরনের। 14 সালের ইলেকশনটা হলো, সেখানে কোনো প্রার্থী দিতে দিল না, এমন একটা পরিবেশ তৈরি করলো যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করলো না। সেখানে তারা 153টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। পরের টার্মে 18 সালে সবাই যখন নির্বাচনে আসবে আশ্বস্ত করা হলো যে আপনারা আসেন, এবার ইলেকশনটা খুব ক্লিয়ার হবে, সেটাও আপনারা জানেন। বিরোধী দলের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব দায়িত্ব নিলেন যে আমি তৎকালীন ওই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। কামাল হোসেন সাহেব এসে বললেন যে দেখেন, আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না, এবারে আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন, ফজরের নামাজ পড়ে আপনারা সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন। আর তৎকালীন সেই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী তিনি বললেন যে কামাল সাহেব তো বহুদিন পরে ফজরের নামাজ পড়বে, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি। কেমন? উনি তার বাহিনীদেরকে বলে দিলেন যে ফজর পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই, তোমরা তাহাজ্জুদের সময় ভোটের কারবার শেষ করে দাও। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 24-এর ভোটটা আরো ব্যতিক্রম হয়ে গেল। মানে এক এক বছরে এক এক ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এইবারে তারা কি করলো? আমি ডামি নির্বাচন করলো। তারা তাদের নিজস্ব একটা বিরোধী দল ছিল, আপনার জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির বিরুদ্ধে এখন কথা উঠছে। এই জাতীয় পার্টি তাদেরকে এই ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দিয়েছিল। তারা যদি 14 সালে ইলেকশন না করত তাহলে কিন্তু আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করতে পারত না। 18 সালে যদি এই সুবিধা না দিত, দেখেন কত স্বার্থপর মানুষ ছিল। স্বৈরাচার এরশাদ তিনি ঘোষণা দেন কেমন করে যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য
শয়তানের সাথেও যদি জোট করতে হয় সেটা করো, চিন্তা করো। আর এমন যোগ্য নেতা তার ভাইকে উত্তরসূরি করে গেলেন, তিনি আবার ইন্ডিয়াতে ঘুরে আসার পর বললেন যে আমি ইন্ডিয়া সরকারের আমন্ত্রণে সেখানে গেলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার মিটিং হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমি সেটা বলতে পারব না। কেন বলতে পারবেন না? দেশের স্বার্থে যদি আপনি ভূমিকা রাখেন অবশ্যই দেশের জনগণকে জানাবেন। বলতে আমি জানাতে পারবো যদি ওনারা অনুমতি দেন। তাহলে কার স্বার্থে উনি গেলেন? কিন্তু বাংলাদেশের স্বার্থে যান নাই, উনি গেছে ইন্ডিয়ার স্বার্থে। ইন্ডিয়া বলছে মুখ খোলা যাবে না, মুখ খোলে না। ইন্ডিয়ার সকল স্বার্থ সংরক্ষণ করার জন্য যেমন আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ ছিলেন, ঠিক তেমনি ভাবে পোষা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি এই কাজটা করেছে। এই জন্য এখন আওয়াজ উঠছে যে আওয়ামী লীগকে শুধু ব্যান করলেই হবে না, তাদের দোসর 14 দল এবং জাতীয় পার্টিকেও ব্যান করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 24-এর ইলেকশনে সে আমিরামিকেও তারা হার মানায় দিয়েছে। তারা ওই জাতীয় পার্টিকে যে সকল আসন ছেড়ে দিয়েছিল সেখানেও তারা নিজেরা ডামি প্রার্থী দিয়ে জাতীয় পার্টিকে হারিয়ে দিয়েছে। এই ধরনের একটা প্রেক্ষাপটে গুম, খুন, আপনার আয়না ঘর, এই কথাগুলো মানুষ এখন ভুলেই যাচ্ছে। আয়না ঘরে যে কত মানুষ বিলীন হয়ে গেল, 2-1 মানুষ যারা ফেরত আসছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি। ব্যারিস্টার আরমান, বিগিরা আজমি সহ কিছু আয়নাঘরের বাসিন্দাদের কাছ থেকে লোমহর্ষক সেই কাহিনী আমরা শুনতে পাই। প্রিয় ভাইয়েরা, আমাদের অসংখ্য ভাই এখনো ফিরে আসে নাই। আমাদের আদাবরের ছাত্র শিবিরের সভাপতি ছিল হাফেজ জাকির হোসেন, তিনি এখনো ফিরে আসেননি। তবে আইন শৃঙ্খলা রক্ষার সেই গ্রুপে যারা ছিলেন তাদের একজনের কথিত আমরা শুনতে পাই যে হাফেজ জাকিরকে সারা রাত নির্যাতন করার পরে ফজরের যখন আজান হয় ঠিক সেই সময়ে সিদ্ধান্ত আসে তাকে ক্রস ফায়ার দিয়ে দাও। তো জাকির তখন বলছিল যে আমি একজন কোরআনের হাফেজ, আমার সর্বশেষ একটা অনুরোধ, আমাকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু তারা সেই কথা শোনে নাই, তাকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। কত মায়ের বুক তারা খালি করেছে, কত মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা তো জানেন যে ক্ষমতা আসার পরপরই বিডিআর এর ঘটনা ঘটিয়ে 57 জন সেনা কর্মকর্তাকে তারা শহীদ করে দিল। তাদের টার্গেট হলো যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে তাদেরকেই শেষ করে দিতে হবে, যেন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তি না থাকে। একই ঘটনায় তারা শাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে। ইসলামের যে শক্তিটা ইন্ডিয়া স্বপ্ন সাতকে ধূলিসাৎ করার জন্য শাপলা চত্বরে অংশগ্রহণ করছেন, তাদেরকে শেষ করে দিতে হবে। আচ্ছা বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী কত জঘন্য হলে কিভাবে মিথ্যাচার করতে পারে? বললো শাপলা চত্বরে কোনো মৃত্যুর ঘটনাই ঘটে নাই। কি বলছে কিনা বলেন তো? কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে কালকে যে শহীদ পরিবারের সদস্যদের চেক প্রদান করলেন সরকার, এটা কিসের ভিত্তিতে করলেন? অধিকারের পক্ষ থেকে বলা হয়েছিল 57 জন না 58 জন, 63 জন মারা গেছে, যে কারণে অধিকারের কর্মকর্তাদেরকে জেলে ভর্তি করে রাখা হলো। বর্তমানে যে একজন উপদেষ্টা আছেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সাহেবও 2 বছরের সাজা নিয়ে উনি জেলে ছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে গতকালকের অনুষ্ঠান এটা প্রমাণ করে যে শাপলা চত্বরে কি নির্মম ভয়াবহতা সেদিন করা হয়েছিল। আমি নিজে সেটা সাক্ষী। আমি সারা রাত হেফাজতের ভাইদের সাথে ছিলাম। রাত 3:30টার দিকে যখন আইন শৃঙ্খলা বাহিনী
আক্রমণ চালায়। এক পর্যায়ে স্টেজের পাশে সাউন্ড গ্রেনেডে আমি আক্রান্ত হয়ে সেখানে আমি রক্তাক্তভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে এমন কোনো সেক্টর ছিল না যারাই ইন্ডিয়ার প্রতিপক্ষ শক্তি মনে করছে, দেশের স্বাধীনচেতা মানুষকে নিয়ে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকেই তারা দমন করার চেষ্টা করেছে। তারা ইসলামী শক্তি, ইসলামিক প্রতিষ্ঠানের উপরে হামলা করেছে। তারা মাদ্রাসাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য চেষ্টা করেছে। জামাতের 11 জন নেতা জেলখানায়, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহর অশেষ মেহরবানি, তারা যে বিচারিক হত্যাকাণ্ড করেছে তার প্রমাণ এই জুলাই আগস্ট বিপ্লব না হলে পাওয়া যেত না। জামাতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, শুধুমাত্র রিভিউটা বাকি ছিল। এই জুলাই আগস্টের বিপ্লবের পরে সেই রিভিউ যখন তালিকায় আসে, সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি এই শুনানিতে অংশগ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে তারা এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে প্রমাণিত হয় জামাতের আমির মতিউর রহমান নিজামীকে যে হত্যাকাণ্ড করা হয়েছে, আলী হাসান মুজাহিদ সাহেবকে যেভাবে হত্যাকাণ্ড করা হয়েছে, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান এবং মীর কাসেম আলীকে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে এই ব্যক্তিগুলো ছিলেন হলো স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি, ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদকারী একজন প্রতিষ্ঠানের মতো ভূমিকা রেখেছেন। এই কারণেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্যই তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে।